উপর থেকে জল এসে পড়ছে, রীতিমতো দুলছে এই ব্রিজ। এই ব্যাপারটা মাথায় রেখেই সমস্ত কিছু ট্যুর প্ল্যান কিন্তু সাজাবেন। কিন্তু প্রবল বেগে বয়ে চলেছে কামেং নদী। এই বিভিন্ন অর্কিড এখানে এরকমভাবে বানানো হয়েছে, পুরো পাহাড়টাকে নেট দিয়ে বেঁধে ফেলা হয়েছে। এ তো ট্যুরের খাওয়া নাকি বিয়ে বাড়ির খাওয়া সেটাই তো বুঝতে পারছি না। ব্যাটল অফ বুমলা সেটাকে একটা মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। পাথরগুলো যেভাবে ঝুলে আছে, যে কোনো সময় খসে পড়লেই হলো। দারুণ ভিউ, দারুণ রুম। এখন আমি 2 নম্বরই। গুড মর্নিং ফ্রম ভালুকপং। অরুণাচল ভ্রমণ আজকে আমাদের শুরু হবে। ভালুকপং থেকে আজকে আমরা যাব দিরাং, কিন্তু তার আগে করব ব্রেকফাস্ট। আমাদের এই 2 দিন খাওয়া দাওয়া যেরকম জম্পেস খাওয়া দাওয়া হচ্ছে আর কি। প্রথম দিন ফিশ ফ্রাই, চিকেন, কালকে ছিল ইলিশ মাছ, তার সাথে মাটন। তো আজকে হচ্ছে না হালকা ব্রেকফাস্ট, একেবারে রুটি আর আলু ছেচকি। কিরে, গুড মর্নিং করবি না নাকি? গুড মর্নিং। এই রাজুদার সাথে, মানে এই কেদারনাথ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে এলে খাওয়া দাওয়াটা কিন্তু জম্পেস হয়, জম্পেস। সাইট সিং সেটা তো আজকে আমরা করবো, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে। আজকে মার্চ মাসের 29 তারিখ, টিপ করে বৃষ্টি। কালকে রাতেও একটু হয়েছে, আজকে সকাল থেকেও চলছে। দেখা যাক সামনে ওয়েদার কী থাকে, যা থাকে সেটা আপনাদের সাথে দেখাতে থাকবো। এখন ব্রেকফাস্টটা করে নিই। ওইখানটায় হচ্ছে আসাম আর অরুণাচলের বর্ডার, ওই যে চেকপোস্ট, ওই চেকপোস্টটা পেরিয়ে আমরা এখানে এসেছি। 500 মিটার না, 500 মিটারও হবে না। এই হচ্ছে আমাদের হোটেল, ওয়াই ইন্টারন্যাশনাল হোটেল। আজ মার্চের 29 তারিখ, আমার ছেলের কম্পিউটার সায়েন্স পরীক্ষা, আর আমি এখন রয়েছি ভালুকপংয়ে আপনাদের সাথে। কিন্তু টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, আপনারা একটু প্রে করুন আমার ছেলের পরীক্ষাটা যেন ভালো হয়, আর এই বৃষ্টিটা যেন না হয়। একটু নীল আকাশ পেলে ছবিটা ভালো হয়। ব্যাস, শুধু জলটা ওটা বাকি ছিল, জল উঠে গেছে, এবার আমি উঠবো। চলো স্টার্ট করি। এখন আমরা যাব দিরাং। 150 কিলোমিটার রাস্তা কিন্তু আমাদের যেতে হবে, ওয়েদারটা যেন ভালো থাকে। গুড মর্নিং। গুড মর্নিং। কালকে আমরা যখন গৌহাটি থেকে ভালুকপং এসেছিলাম, তখন সাইট সিং বলতে সেরকম কিছুই ছিল না। আজকে কিন্তু ভালুকপং থেকে দিরাং যখন যাব, অনেক কটা সাইট সিং আছে, এবং সবচেয়ে সুবিধা ব্যাপার হলো সব কটা সাইট সিংই এই রাস্তার এপাশে ওপাশে, মানে রাস্তা থেকে বেশি দূরে যেতে হবে না। এখান থেকে দিরাং 150 কিলোমিটার। আমরা সাইট সিং করতে করতে যাব, দেখা যাক কটায় পৌঁছই। 4 ঘন্টা সময় এমনিতে লাগে, আমাদের বেশি লাগবে, কিন্তু আবার বৃষ্টি শুরু হলো। মাঝে মাঝেই এরকম তরুণ আমাদের ওয়েলকাম করা হচ্ছে। কিন্তু আমাদের আগের গাড়ি 2, 1 এবং 2 অনেকটা আগে চলে গেছে। আমাদের ডান পাশ দিয়ে বয়ে চলেছে কিন্তু কামেং নদী। এই জায়গাটা সেই যেন সিকিমে যখন আমরা যাই NH10 চলেছে, আর তার পাশ দিয়ে বয়ে চলেছে তিস্তা। এখানে ঠিক তেমনি আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, আর পাশ দিয়ে বয়ে চলেছে কামেং নদী। আজকে আমাদের প্রথম গন্তব্য টিপি অর্কিড সেন্টার। এই যে ব্রিজটা আমরা এখন পেরোচ্ছি, এর নাম টিপি ব্রিজ। তবে এই পাহাড়ি নদী, জল বিশেষ দেখলাম না। টিপি ব্রিজ আমরা পেরোলাম, সামনেই হচ্ছে টিপি অর্কিড সেন্টার, কিছুক্ষণের মধ্যেই এসে যাবে। এটাই আজকে আমাদের প্রথম গন্তব্য, অর্কিড রিসার্চ সেন্টার টিপি। গাড়ি কিন্তু ভেতরেই ঢুকে গেল। বাহ, ভেতরের পরিবেশটাই দারুণ পরিবেশ। এই যে আমাদের গাড়িগুলো আগে এসে এখানে দাঁড়িয়েছে। এখানে কিন্তু এন্ট্রি ফি আছে, 10 টাকা করে টিকিট। 10 টাকা করে টিকিট এখানে কাটা হচ্ছে। রাজুদা টিকিট কাটছেন। এখানে প্রতিদিন এটা খোলা থাকে, সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত আপনারা এখানে আসতে পারেন। 10 টাকা করে এন্ট্রি ফি। এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, সেখান থেকে চারিদিকে কোথাও অর্কিড রয়েছে, কোথাও হাইব্রিড অর্কিড রয়েছে, কোথাও ক্যাকটাস রয়েছে। আর এই পাশটায় ওই যে আমরা যেদিকে ঢুকে এসে এই দিকে আছে কলসপত্রী পিচার প্ল্যান্ট, যেখানে ওই কলসির মতো গাছের পাতাগুলো, তার ভেতরে পোকা যখন পড়ে, কলসির ঢাকনাটা, গাছের ওই ঢাকনাটা টাক করে বন্ধ হয়ে যায়, পোকাটা ভেতরে মরে যায়, সেই পোকার রসটা গাছ খায়। আমরা 4 নম্বর হাউসে প্রথমে এসেছি। এখানে এই বাইরে বোর্ড করা আছে এটা কত নম্বর হাউস, এবং এখানে কি কি অর্কিড আছে তার পুরো লিস্ট এখানে করা আছে।
ডেনড্রোবিয়াম নোবিলি। এই যে ফুলগুলো, এই বিভিন্ন অর্কিড এখানে এরকমভাবে বানানো হয়েছে। সোর্ড লিফ বোট অর্কিড, এই যে অর্কিডগুলো, এর পাতাগুলো তলোয়ারের ফলার মতো। 3 নম্বর হাউসে আমরা এসেছি। এটা হচ্ছে নেটিভ অর্কিড অফ অরুণাচল প্রদেশ, মানে অরুণাচল প্রদেশে যে অর্কিডগুলো হয় সেই অর্কিডের কালেকশন সেটা এখানে রয়েছে। এখানে যেগুলো দেখলেন সেটা তো অরুণাচলের যে অর্কিড পাওয়া যায় সেই অর্কিডগুলো রয়েছে। এছাড়া এখানে দেশ এবং বিদেশের মানে কয়েক হাজার প্রজাতির অর্কিড এখানে রাখা আছে। মাঝে যদি এসে ভাবেন পথভ্রষ্ট হয়ে গেছেন, কোনো ভয় নেই, এখানে কিন্তু এরকম দিক নির্দেশ করা আছে। এখানে হচ্ছে অর্কিড জাঙ্গল, এই পাশটায় হচ্ছে অর্কিডের জাঙ্গল, এ পাশে হচ্ছে ল্যাবরেটরি আছে, এখানে হচ্ছে গ্লাস হাউস এ পাশটায়, আর ওয়াশরুম সেটাও কিন্তু এ পাশে। আর এই যে দিক নির্দেশ বোর্ড, সেখানে যেটা লেখা নেই সেটা তার উল্টো দিকে লেখা রয়েছে রিভার ভিউ, মানে এই রাস্তাটা ধরে সোজা যদি চলে যান রিভারের ভিউ পাবেন। রিভার মানে কামেং রিভার। আগে আমরা এখানে গ্লাস হাউসটা দেখে আসি। এই অর্কিড গ্লাস হাউস, তার নাম হচ্ছে অর্কিডেইয়াম। এবং এখানে এই যে এখানে ধরুন এই সিঁড়ি যেগুলো করা আছে গাছের গুড়ি কেটে কেটে করা আছে, বেশ বেশ সুন্দর, কারণ এখানে সবসময় প্রচুর জল পড়ে। এইগুলো হচ্ছে ভ্যানিলা অর্কিড। এখানে একটা ল্যাবরেটরি कम ऑर्किड सुवेनिर शॉप। ये सुवेनिर शॉप है, क्या क्या मिलते हैं यहाँ पे? सब आइटम मिलता है, गिफ्ट आइटम। अच्छा, भारी सुंदर सुंदर गिफ्ट आइटम এখানে রয়েছে। এখানে এরকম আর্টিফিশিয়াল অর্কিডের টব করা রয়েছে, নিতে পারেন ১৫০০ টাকা করে এগুলো একটা দাম। ঘর সাজাবার জন্য বিভিন্ন রকমের জিনিস এখানে কিন্তু আছে। অর্কিড নিয়ে যারা রিসার্চ করতে আগ্রহী বা পড়াশুনো করতে জানতে আগ্রহী, এরকম একটা বই কিন্তু এখানে রয়েছে। এখানে আছে চাবির রিং, এখানে আছে ম্যাগনেট। এই যে গ্লাস হাউস এ পাশে দেখে এলাম, তার পাশ দিয়ে এই যে রাস্তা, এই রাস্তায় চলে যাচ্ছে কামেং নদী পর্যন্ত। চলুন কামেং নদীকে একবার সকালবেলায় দেখে আসি। আমাদের ডুয়ার্সের যেরকম মূর্তি নদী, এখানে সেরকম হচ্ছে এই কামেং নদী। বাহ, এখানে গাছগুলো খুব সুন্দর। গাছটা যদিও মনে হচ্ছে মরে গেছে, শুকনো গাছ, কিন্তু সেটাকেও সুন্দর একটা ভাস্কর্য বানানো হয়েছে। আর এই সামনে শোনা যাচ্ছে কামেং নদীর আওয়াজ। নদীর নিচে নামতে পারলে ভালো হতো, কিন্তু না, এখানে পুরো ফেন্সিং করা আছে। ও বাবা, এ তো প্রবল বেগে বয়ে চলেছে কামেং নদী। আপনাদের তো আগেই বলেছি, এই যে কামেং নদী সেটা কিন্তু আসছে গড়িচেন হিমবাহ থেকে। আজকে মার্চ মাসের 29 তারিখ। এই গরমে হিমবাহ যত বেশি গলছে, মানে সামনে এপ্রিল মে মাসে হিমবাহ যত গলবে, এই নদীতে জল কিন্তু তত বেড়ে যাবে। মানে হিমালয়ের যে নদীগুলো, যেগুলো হিমবাহের জলে পুষ্ট, সেই সমস্ত নদীগুলোরই এটা বৈশিষ্ট্য। গরমকালে জল বেড়ে যায় কারণ হিমবাহ গলতে থাকে, জল বাড়তে থাকে। শীতকালে এদের জল কিন্তু কমে যায়। অন্যদিকে আমাদের যে ঝাড়খণ্ড বা দক্ষিণ ভারতের যে নদীগুলো, সেগুলো বর্ষার জলে পুষ্ট। বর্ষাকালে প্রচুর জল থাকে, বছরের অন্য সময়টা কিন্তু জল ওখানে শুকিয়ে যায়। দিন দশেক আগে দারিংবাড়ি থেকে ঘুরে এলাম, দেখলেন তো মানে ঝর্ণাগুলোতে কোনো জল নেই। কিন্তু এখানে আজকে আমরা যখন দিরাং যাব, রাস্তায় আমরা অনেক ঝর্ণা দেখতে পাবো। দু তিনটে ঝর্ণাতে আমরা দাঁড়াবো, কিন্তু এমন অনেক ঝর্ণা পাবো যেগুলোতে আমরা দাঁড়াবো না, সেই ঝর্ণাগুলোতেও ওই দারিংবাড়ির থেকে বেশি জল পাবে। এ পাশটা অর্কিডের জঙ্গল। এই এতক্ষণ যে অর্কিডগুলো দেখলেন সেটা তো একটা আর্টিফিশিয়াল পরিবেশে, কিন্তু এখানে এই যে অর্কিড জঙ্গল, এখানে প্রকৃতিতে যেভাবে অর্কিড হয়, এই যে গাছপালা তার মধ্যে অর্কিড হয়ে আছে। এই দেখুন এইখানে রয়েছে না ব্লু ভ্যান্ডা। ব্লু ভ্যান্ডাকে বলা হয় পৃথিবীর সবথেকে দামি অর্কিড। এই হচ্ছে টাইগার অর্কিড, ডেনড্রোবিয়াম নোবিলি। এই দেখুন এই গাছের মধ্যে এই অর্কিড হয়ে আছে। প্রকৃতিতে অর্কিড এভাবেই হয়। এই জঙ্গলটা একটুখানি নয়, কিন্তু জঙ্গলটা অনেকটা বড়। আর এই নিচের এই যে সবুজ সবুজ গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব ফার্ন গাছ।
এখানে এই যে পরিবেশটা না, এই পরিবেশটা এত সুন্দর, অনেকটা সময় এখানে কাটাতে পারলে ভালো লাগতো। কিন্তু আমরা তো ঘোড়ায় জিন দিয়ে এসেছি, দৌড়নো, আমরাও সব কিছু দেখবো দৌড়ে দৌড়ে। আর একটা লাস্ট জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে কলসপত্রী পাতা। এই হচ্ছে ইন্ডিয়ান পিচার প্ল্যান্ট। এই পোকাগুলো এই ভেতরে একটা গন্ধ ছাড়ে, এই ভেতরটা এসে বসে, এই ঢাকনাটা টাক করে বন্ধ করে দেয়, পোকাটা ভেতরে মরে যায়, তার রসটা খায়। এই হচ্ছে কলসপত্রী। এগুলো ছোট ছোট আর বড্ড দূরে রয়েছে, আর একটু কাছে থাকলে, কাছে এসে করলে ভালো হতো। এইখানে এই যে অর্কিডগুলো, এটা হচ্ছে ব্যাম্বু অর্কিড। এইগুলো হচ্ছে অর্নামেন্টাল অর্কিড, মানে যে অর্কিডগুলো দেখতে খুব সুন্দর। এই যে এইখানে কয়েকটা ফুটে রয়েছে, কি কালার। পেছন দিয়ে বয়ে চলেছে কামেং নদী, আর এখানটায় এই পুরো অর্কিড রিসার্চ সেন্টার, তার একটা লেআউট করা হয়েছে। এটা দেখে নেবেন, তাহলে আপনাদের ঘুরতে সুবিধে হবে। অর্কিডগুলোকে ফেলে যেতে ইচ্ছা করছে না, দারুণ সুন্দর। আর এখন মার্চ মাস তো, ফুল ব্লুম, অর্কিডগুলোতে প্রচুর ফুল এসেছে, দারুণ লাগছে। 9:39 আমরা টিপি অর্কিড সেন্টার থেকে এবার বেরোচ্ছি দিরাঙ্গের উদ্দেশ্যে। উপর থেকে এই বড় বড় পাথর গড়িয়ে পড়েছে এবং রাস্তা তৈরির কাজ চলছে। এই যে গৌহাটি থেকে এত দূর পর্যন্ত আমরা এলাম, কালকে 250 কিলোমিটার এসেছি, আজকে যাব আরও 150 কিলোমিটার। এই প্রথম একটা জায়গায় দেখলাম রাস্তা একটু খারাপ, যদিও আমাদের তার জন্য খুব একটা অসুবিধা হয়নি। তবে পাহাড়ি রাস্তায় ধস নামে, এটা খুব একটা স্বাভাবিক ঘটনা। ধসে আপনার গাড়ি আধ ঘন্টা 1 ঘন্টা আটকে থাকবে, এটাও খুব স্বাভাবিক। এই ব্যাপারটা মাথায় রেখেই সমস্ত কিছু ট্যুর প্ল্যান কিন্তু সাজাবেন। মানে রাস্তায় 1 ঘন্টা আধ ঘন্টা ধসে আটকে পড়তে পারেন, এই ব্যাপারটা মাথায় কিন্তু রাখবেন। এটা এখানে খুবই স্বাভাবিক ব্যাপার। বিআরও কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে, যদি ধস নামে ওরা সঙ্গে সঙ্গে রাস্তা পরিষ্কার করে দেবে। মাঝে মাঝেই এরকম পাহাড়ি নদী, আর সেই পাহাড়ি নদীর উপরে এরকম বিআরও থেকে বানিয়ে দেওয়া হয়েছে অদিত ব্রিজ। এই ব্রিজটার নাম অদিত ব্রিজ। এই ব্রিজগুলো কিন্তু নামও দিয়েছে, বিআরও থেকেই নাম দেওয়া হয়েছে। আমার মোবাইলে জিও আর বিএসএনএলের সিম, জিও এখনও সঙ্গ দিচ্ছে, কিন্তু বিএসএনএল দেহ রেখেছে। জিও মনে হচ্ছে বেশিক্ষণ থাকবে না, কাঁপাকাঁপি শুরু করেছে, একবার আসছে যাচ্ছে, আর বিএসএনএলের কোনো সিগন্যালই নেই। এখানে একটা বেইলি ব্রিজ রয়েছে, ব্রিজটার নাম পিঞ্জলি ব্রিজ, 1 ভেহিকল অ্যাট এ টাইম। এই গাড়ি ওই মাথায় চলে যাবে, তারপরে আমরা ব্রিজে উঠব। ওই নিচে দিয়ে সরু সরু নালা, তার ভেতর দিয়ে জল যাচ্ছে, বর্ষার সময় প্রচুর জল থাকে এগুলোতে। সামনে পাহাড়ের গায়ে মেঘগুলো আটকে রয়েছে, দুর্দান্ত লাগছে। ও বাবা, একটু মেঘের রাজ্যে ঢুকে বললাম। এই যে সামনে সাদা পাঁচিল, ওই উপরটাই আমরা যাব। রাস্তাটা পাক খেয়ে ওই উপরটায় দিয়েই যাবে। এখানে হচ্ছে এই দুর্গা ক্যাফে, আর এইদিকে হচ্ছে দুর্গা মন্দির। ওই দিক থেকে আমরা উঠে এলাম, উঠে এসেই আমাদের গাড়িগুলো এখানে দাঁড়িয়েছে। সামনে রয়েছে এই দুর্গা মন্দির, মা দুর্গাকে প্রণাম করে আমরা এগিয়ে যাব দিরাঙ্গের পথে। প্রায় 50 বছরের পুরনো এই মন্দির, 1973 সালে এর স্থাপনা হয়েছিল। দুর্গা মাকে দর্শন করে যদি মনে হয় এখানে একটু চা কফি খাবেন, খেতে পারেন, কিন্তু আমরা এখানে দাঁড়াবো না, অনেকটা রাস্তা পেরোতে হবে। কালকে 250 কিলোমিটার পেরিয়েছিলাম, কিন্তু আজকে 150 কিলোমিটার, কিন্তু পাহাড়ি পথ, সময়টা কিন্তু একই লাগবে। দারুণ আমাদের 1 নম্বর গাড়ির ড্রাইভার। দুর্গা মন্দির থেকে এখন আমরা এগিয়ে চলেছি আবার দিরাঙ্গের দিকে। এখান থেকে শেষা মাত্র 4 কিলোমিটার। এই শেষাতে আছে একটা ভালো ওয়াটারফলস, ইন্ডিয়ান আর্মির বল অফ ফায়ার ডিভিশন। এখানে এইটা ছিল পুরনো রাস্তা, ওই নিচে দিয়ে
এখন এখানে এই নতুন ব্রিজ হয়েছে, ব্রিজটা কমপ্লিট হয়নি, তাই এর এখনও নামকরণের যে ফলক সেই ফলকটা ফাঁকা রয়েছে। শুরুতে রাস্তা একটুখানি খারাপ ছিল বটে, কিন্তু তারপরে এখন রাস্তা কিন্তু আবার সুন্দর। এই রাস্তা মেনটেন করে বিআরও। আমাদের গাড়ি আস্তে আস্তে উপরে উঠছে, আর তার সাথে সাথে টেম্পারেচার কিন্তু একটু একটু করে কমছে। ভালুকপংয়ে আমরা ছিলাম 600 ফুট উঁচুতে, সমুদ্রপৃষ্ঠ থেকে 600 ফুট উঁচুতে। আর এই দিরাঙে আমরা যেখানে যাব সেটা প্রায় 5000 থেকে 100 কম, মানে 4900 ফুট উঁচুতে। গ্যাংটকে আমরা যে যাই, গ্যাংটক শহরের উচ্চতা হচ্ছে 5400 ফুট, মানে গ্যাংটক থেকে মাত্র 500 ফুট কম এই দিরাং। এই মুহূর্তে প্রচুর মেঘের আনাগোনা, তার ফলে টেম্পারেচার বেশ কম আছে। তবে যদি সানশাইন থাকে, ঝকঝকে রোদ থাকে, অরুণদা প্রেজেন্ট থাকে, তাহলে কিন্তু এতটা ঠান্ডা লাগে না। আমাদের দুটো টেম্পো ট্রাভেলার, এসি টেম্পো ট্রাভেলার, এসি কিন্তু চালাতে হচ্ছে না। এমনি পাহাড়ে ওঠার সময় গাড়ির এসি বন্ধ থাকে, কিন্তু দরকারও পড়ছে না। কোনো একটা কনভয় যাচ্ছে। এই ভালুকপং থেকে যখন আমি দিরাঙে যাওয়ার সময়, মানে আজকে সকালে কিন্তু আমার যে হ্যান্ডব্যাগ, সেখানে কিন্তু আমি একটা পাতলা উইন্ডচিটার ভরে নিয়েছি। আপনারাও যখন ভালুকপং থেকে দিরাঙের দিকে যাবেন, ব্যাগে হালকা একটা গরম জামা ভরে নেবেন। কিন্তু এখন গাড়ি থেকে নামতে হবে। কোথা থেকে জল পড়ছে, ওই মনে হচ্ছে যেন স্বর্গ থেকে জল নেমে আসছে, ওই উপর থেকে জল এসে পড়ছে। আজকে মার্চের 29 তারিখ, জল কিন্তু সেরকম বেশি নেই। এটা যদি বর্ষার সময় হয় আর ওইখান থেকে জল পড়ে, ভাবতে পারছেন এখানে দাঁড়িয়ে থাকা যাবে? লুমুম ওয়াটারফলস দেখে আমরা আবার এগিয়ে চলবো দিরাঙের পথে। একটা ছোট্ট সতর্কবার্তা দিয়ে দিই, এইখান দিয়ে আপনারা যখন ছবি তুলবেন, এখানে গাড়িগুলো কিন্তু খুব স্পিডে চলে। সাবধানে যাবেন, রাস্তার মাঝখানে চলে যাবেন না, দুর্ঘটনা ঘটে যেতে পারে। এখানে এই পুরো রাস্তা জুড়েই কিন্তু এরকম ওয়াটারফলস, ছোট বড় বিভিন্ন রকম ওয়াটারফলস থাকবে। বর্ষার পরে এলে, মানে অক্টোবরে যদি আসেন, তাহলে এগুলোতে আরও জল পাবেন। লুমুম ওয়াটারফলস দেখে আমরা আবার এগিয়ে চলেছি। সামনে কিন্তু আরও একটা ওয়াটারফলস পড়বে, সেটা হচ্ছে নাবিকা ওয়াটারফলস। কিন্তু এখন যা মেঘের অবস্থা, সেই ওয়াটারফলস আদৌ দেখা যাবে কিনা সেটাই বুঝতে পারছি না। তারপরে আমরা একটা টানেল পেরোবো, নেচিফু টানেল। নেচিফু টানেলের ভেতরে আমরা এখন প্রবেশ করলাম। মানে এখন কিন্তু অনেক জায়গাতেই এই পাহাড়ের উপর দিয়ে রাস্তা করা, সেই পাহাড়ের উপর দিয়ে রাস্তা করলে রাস্তা যতটা জায়গা জুড়ে যাচ্ছে, পুরো জায়গাটার গাছপালা সমস্ত কেটে ফেলতে হবে, প্লাস তার সাথে ধস নামবে। কিন্তু যদি এই টানেল করে দেওয়া হয়, তাহলে শুধুমাত্র এই টানেলের যে মুখ, সেই মুখের কাছের যে গাছপালা, সেইটুকুনেই কাটা যায়। তার সাথে এই ধস নেমে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাটাও একেবারে কমে যায়। আমরা পেরিয়ে গেলাম নাচিফু টানেল। এই দিক দিয়ে হচ্ছে সেপ্পা, আর এইদিকে টেঙ্গা, 28 কিলোমিটার এই দিকে সোজা। এই টানেলটা পেরিয়ে আমরা এলাম, আমাদের আগের গাড়ি এগিয়ে গেল। চলুন আমরাও তাহলে এবার এগিয়ে যাই। এই জায়গাগুলো রীতিমতো ধসপ্রবণ। এই সিল্ক রুটে থাম্বি ভিউ পয়েন্ট থেকে আমরা ওই জিগজ্যাগ বেন্ডসগুলো দেখি। এখানেও দেখুন ওই রকম জিগজ্যাগ বেন্ডসগুলো দেখা যাচ্ছে। ওই দেখুন নিচে রাস্তা এঁকে বেঁকে নিচে রাস্তা চলেছে। পুরো পাহাড়টাকে নেট দিয়ে বেঁধে ফেলা হয়েছে, একদম মুড়ে দেওয়া হয়েছে, এবং নেট যাতে সরে না যায় সেই জন্য ওই স্টিলের পাত দিয়ে তার ভেতরে একদম রড ঢুকিয়ে দেওয়া হয়েছে, যাতে কোনো রকম ধস সেখানে না নামতে পারে। আর এই পুরো কাজটাই করছে বিআরও।
ওই হচ্ছে দুলদুল থারপা লিঙ্ক। এই যে এখানে বোর্ডে লেখা রয়েছে দুলদুল থারপা লিঙ্ক। এটা হচ্ছে জামরি পয়েন্ট। আমরা এখনও রয়েছি কামেং ডিস্ট্রিক্টে, ওয়েস্ট কামেং। এইখান দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ির কাজ চলছে, সেই জন্য রাস্তাটা এই বাঁশ দিয়ে বন্ধ করা রয়েছে। ওইখান দিয়ে একদম সিঁড়ি দিয়ে ওই উপর পর্যন্ত আপনারা যেতে পারবেন। ওখানে একটা ছোট্ট চড়তেনও রয়েছে, পাশে দেখা যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে এই সিঁড়ির তৈরি করার কাজটাই চলছে বলে বাঁশ দিয়ে রাস্তাটা বন্ধ করা আছে। দুলদুল থারপা লিঙ্ক সেটা তো আপনাদের দেখালাম, কিন্তু এখানে আশেপাশের যে পাহাড়গুলো, যে পাহাড়টা কেটে যেভাবে রাস্তাগুলো বানানো হয়েছে, সেটাও কিন্তু কম অবাক করা ব্যাপার নয়। ঠিক যেরকম এই পাহাড়ের উপরে ঝুলন্ত এই মনাস্ট্রি একটা অবাক করা ব্যাপার। ওই যে পাহাড়ের উপরে দুলদুল থারপা লিঙ্ক। এই যে পাহাড়, এই পাহাড়ের একেবারে মাথায় হচ্ছে ওই চড়তে ঝুলন্ত মনাস্ট্রি আমরা দেখে এলাম। তারপরে এখন আপনাদের নিয়ে যাব ঝুলন্ত ব্রিজ। আমরা যদি দুলদুল থারপা লিঙ্কের উপরে উঠতে পারতাম, তাহলে উপর থেকে আপনাদের এই টেঙ্গা নদীর ভিউটা খুব সুন্দরভাবে দেখাতে পারতাম, কিন্তু সেটা তো পারিনি। কিন্তু টেঙ্গা নদীর ভিউ আপনাদের দেখাবো। এখানে রয়েছে একটা ঝুলন্ত ব্রিজ। এই যে জায়গাটা, এই জায়গাটার নাম জামিরি, এবং জামিরি হ্যাঙ্গিং ব্রিজ নামেও এটা পরিচিত। এই হচ্ছে সেই হ্যাঙ্গিং ব্রিজ, টেঙ্গা নদীর উপরে এই যে ব্রিজ। 2017 সালের 11ই মে এটা তৈরি হয়েছিল। কিন্তু এখানে একটা সতর্কীকরণ দেওয়া আছে, অ্যাট এ টাইম 10 জন। রীতিমতো দুলছে, সবাই ভয়ে ভয়ে মুখ শুকিয়ে আসছে। ব্রিজ পুরো মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। কালকেই মায়ানমারে ভূমিকম্প হয়েছে 7 ম্যাগনিটিউডের, আর এই দেখুন এখানে ব্রিজ কীরকম দুলছে। এই ব্রিজ দিয়ে পার করে আমরা নদীর ওপরটাই যাব, নামবো ওখানে গিয়ে। রীতিমতো দুলছে, রীতিমতো দুলছে এই ব্রিজ। এই যে এরকম হ্যাঙ্গিং ব্রিজ, সেটা অনেক জায়গাতেই চড়েছি, কিন্তু এখানের ব্রিজটা যেন একটু বেশি বেশি দুলছে। এই ব্রিজটা প্রায় 100 ফুটের বেশিই হবে। এসে গেছি ব্রিজের শেষ মাথায় এসে গেছি। Yes, nothing to be scared. This is not scary. এই ব্রিজটা পেরিয়ে আমরা এপাশে এসে গেছি। এপাশে এসে এখান দিয়ে নিচে নামার রাস্তা আছে, একদম রিভার বেড পর্যন্ত আপনারা চাইলে নেমে যেতে পারেন। চলুন আপনাদের নিয়ে যাই রিভার বেড পর্যন্ত। একেবারে জলের কাছ পর্যন্ত আমরা এসে গেছি। দেখা যায় জলটা কতটা ঠান্ডা। ওরে বাবা, এসব বরফ গলা নদীর জল, জলটা বরফের মতোই ঠান্ডা। বেশ কিছুক্ষণ এই টেঙ্গা নদীর রিভার বেডে আমরা সময় কাটালাম, তারপরে এখন আবার ফিরে যাচ্ছি। জামিরি হ্যাঙ্গিং ব্রিজ পেরিয়ে আমরা উপরে গেলাম, ওখান থেকে নিচে টেঙ্গা নদীর সাথে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। এখন এখানেই আমাদের লাঞ্চের ব্যবস্থা। জামিরি পয়েন্ট হোটেল, এখানে আমরা গরম করা খাবারটা খাবো। লাঞ্চ আমাদের সাথে আছে, ফার্স্ট ব্যাচের খাওয়া হয়ে গেছে। এসে গেছে আমাদের লাঞ্চ, গরম গরম লাঞ্চ, ভাত, গরম গরম ডাল, পেঁয়াজ দেওয়া ডাল, মুসুরির ডাল দেখতে পাচ্ছি। এরপরে কি আসছে সেটা আপনাদের জানাচ্ছি। এখন এটা দিয়েই খেতে থাকি। ঝুরঝুরে আলু ভাজা, সেটা এসে গেছে অলরেডি। ঝুরঝুরে আলু ভাজা, তার সাথে মাখো মাখো পটল চিংড়ি। আমি ভেবেছিলাম চিংড়িতেই শেষ, তা কিন্তু নয়। দই কাতলা, এ তো ট্যুরের খাওয়া নাকি বিয়ে বাড়ির খাওয়া সেটাই তো বুঝতে পারছি না। এই রাজুদার সাথে এলে খাওয়া দাওয়াটা কিন্তু জম্পেশ হয়, থাকার জায়গাগুলো দারুণ হয়, আর ঘোরাটা কেমন হচ্ছে সেটা তো আপনারা কমেন্ট করে জানাবেন। ভালুকপং থেকে যখন যাত্রা শুরু করলাম দিরাঙের দিকে, এক পাশে পাহাড়, মানে বাঁদিকে পাহাড় আর ডান দিকে বয়ে চলেছে কামেং নদী। ঠিক মনে পড়ে যাচ্ছিল যেন আমরা গ্যাংটক চলেছি। একদিকে পাহাড়, অন্যদিকে তিস্তা নদী। গ্যাংটকের সাথে মিল খুঁজে পাচ্ছিলাম, কিন্তু এখানে আজকে এই জামিরিতে যখন এসে দাঁড়িয়েছি, এখানে এসে মনে হচ্ছে যেন শিটংয়ে পৌঁছে গেছি। এই দেখুন কমলালেবুর বাগান, এই যে গাছগুলো দেখছেন এগুলো সব হচ্ছে কমলালেবু গাছ। কমলালেবু ফলেও রয়েছে, যদি একটু ছোটো ছোটো, ওই শিটংয়ের কমলালেবুও যেরকম সাইজ, এখানের কমলালেবুও সেরকম ছোটো ছোটো, পাতিলেবুর একটু বড় সংস্করণ। আমার নিকনের Z30-তে জুম করে একটু দেখাই আপনাদের। এই দেখুন পুরো গাছে কমলালেবু ভর্তি হয়ে রয়েছে। দেখুন রাস্তার ওপরের যে গাছগুলো সেখানেও কমলালেবু হয়ে রয়েছে। তাহলে দার্জিলিংয়ের কমলালেবু, নাগপুরের কমলালেবুর পরে আপনাদের হদিস দিলাম অরুণাচলের কমলালেবুর। জামিরি হ্যাঙ্গিং ব্রিজ দেখে আমরা এখন আবার এগিয়ে চলেছি দিরাঙের দিকে।
এখানে কিন্তু থাকার জন্য বেশ কিছু হোমস্টেও রয়েছে, জামরি হোমস্টে, তার মোবাইল নাম্বার সেটাও দেওয়া আছে। সামনেই আবার একটা বড় ব্রিজ, সেটা পেরোবো, আর পেরিয়ে এবার আবার কিন্তু পাহাড়ের উপরে আস্তে আস্তে উঠতে থাকবো। আমরা এখন তো প্রায় রিভার বেডের মধ্যে নেমে এসেছি। টেঙ্গা এখান থেকে আর মাত্র 15 কিলোমিটার। এখান থেকে সবচেয়ে কাছের বড় শহর হচ্ছে টেঙ্গা। এই ডাল বেয়ে বেয়ে এখন কিন্তু আমরা আবার উপরে উঠব, আর আমরা এসে গেছি নাগ মন্দির। এই হচ্ছে নাগ মন্দির, ছোট্ট একটা টিলা, ঠিক যেরকম ওখানে ঝুলন্ত মনাস্ট্রি ছিল, নাগ মন্দিরে কিন্তু একটা বড় পাথরের উপরে বা পাথর টিলার উপরে। চল ঘুরে আসি। 1966 সালে এই মন্দির তৈরি হয়েছিল। অল্প কিছু সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে, উপর থেকে দারুণ ভিউ পাওয়া যাবে। যে কোনো মন্দিরে যাওয়ার নিয়ম হচ্ছে জুতো খুলে, এখানেও আমরা জুতো খুলেই যাব। এখানে যে জুতো খোলার যে জায়গাটা, শু স্ট্যান্ড বলে কিছু নেই, জুতো খুলে এখানে রেখে দিলেই হবে। এখান থেকে নিচে যে ভিউটা দেখা যাচ্ছে সেটা কি সুন্দর, সেটা আপনাদের দেখাই। ইয়েস, এই দেখুন, আজকে ওয়েদারটা একটু ঘোলাটে ঘোলাটে রয়েছে, যদি ঝকঝকে পরিষ্কার ভিউ থাকতো, আহা। ওই যে ব্রিজটা, ওই ব্রিজ পেরিয়ে আমরা এদিক থেকে এদিকে এসেছি। ভালো উপরে হাওয়া দিচ্ছে, আর হাওয়া দিচ্ছে যখন, শীত করছে কিন্তু এবার। আরে বাহ, কি সুন্দর ভিউ। উপরে যখন উঠে আসছিলাম ভাবলাম এতগুলো সিঁড়ি ভাঙতে হবে, কিন্তু এসে কিছু ভুল করিনি। অপূর্ব সুন্দর, ডান দিকে বাঁ দিকে অপূর্ব সুন্দর। এখানে এর নবগ্রহ পরপর রয়েছে, শনি, কেতু, রাহু। আবার ঘুরে যান। এটা স্থাপিত হয়েছিল 25শে জুলাই 2017। এইখান থেকে রেলিং দিয়ে ঘেরা রয়েছে, নিচে যে ভিউটা দেখা যাচ্ছে কি যে সুন্দর। তার মধ্যে আজকে একটা মেঘ মাখা দিন, এই মুড়ি মাখার মতো পাহাড়গুলোকে মেঘ দিয়ে মেখে রেখেছে। নবগ্রহ মন্দিরকে যেরকম পাক দিতে হয় এটা জানা ছিল না। এটা উলুলু, এটা হনলুলু। চলুন আমরা এবার ফিরে যাই নাগ মন্দির ঘুরে। এখন আমরা আবার এগিয়ে চলেছি দিরাঙের দিকে, কিন্তু দিরাঙের আগে এখানে আরেকটা, এখানকার বড় শহর, সেটা হচ্ছে টেঙ্গা। টেঙ্গা আর এখান থেকে 12 কিলোমিটার মতো, আমার হিসেবে একটু এদিক ওদিক হতে পারে, ওই 12 কিলোমিটারের কাছাকাছি। এই যে এখানে এই যে চেকপোস্ট, এই চেকপোস্টে যাওয়ার আগে আবার এন্ট্রি করতে হবে। আমাদের সব গাড়ির যে ড্রাইভাররা গেল এন্ট্রি করতে, এখানে এন্ট্রি হওয়ার পরে তারপরে আমরা এবং আমাদের গাড়ি ভেতরে ঢুকতে পারবে। এটা হচ্ছে নাগ মন্দির চেকপোস্ট। ওই যে আইএলপিগুলো আমরা বানিয়েছিলাম, সেই আইএলপিগুলো কিন্তু সাথে নিয়ে যেতে হবে। আইএলপিগুলো এখানে চেক হবে, তারপরে ভেতরে ঢোকার অনুমতি পাওয়া যাবে। এই যে গভর্নমেন্ট অফ অরুণাচল প্রদেশ ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার লেখা রয়েছে, এরাও পারমিট চেক করছে নাকি আজকাল? রাস্তার কাজ হচ্ছে এই জায়গায়। এই চেকপোস্ট পেরোনোর পরে কিন্তু ম্যাগি, মোমো এসবের দোকান আছে। যদি হালকা কিছু খেতে মনে হয় এখানে খেতে পারেন, আর যদি লাঞ্চ করার ইচ্ছে হয় তাহলে সেটা টেঙ্গা বাজারে গিয়ে করবেন, ওটা বেশ ভালো জায়গা। এই ব্রিজটা তৈরি হওয়ার কাজ চলছে।
থোকা থোকা পলাশ ফুটেছে এখানে, তো অবাক হয়ে গেলাম। পুরুলিয়ায় এত পলাশ দেখিনি, এখানে যা পলাশ ফুটেছে এ কী রে ভাই, সবগুলো পাহাড়ের সাথেই মিল পাচ্ছি। সিকিমের সাথেও মিলে যাচ্ছে, শিটংয়ের কমলা লেবুর সাথে মিলে যাচ্ছে, পুরুলিয়ার পলাশের সাথেও মিলে গেল। আমার বাঁ পাশে আর্মির একটা কোয়ার্টার রয়েছে, কী যে সুন্দর, কিন্তু আমি ছবি তুললাম না যেহেতু আর্মি, সেই কারণে আমি ছবিটা তুললাম না। টেঙ্গা আমরা পৌঁছে গেছি প্রায় 8 কিলোমিটার। ওয়েস্ট কামেংয়ের মিলিটারি ছাউনি আমরা পেরিয়ে এলাম। যেহেতু মিলিটারি ছাউনি ছিল ওই জায়গার ভিডিও আমরা ওটা করিনি। এরপরে সামনের রাস্তা আবার দেখাবো, কিন্তু এখানে প্রচুর প্রচুর আর্মি এস্টাবলিশমেন্ট রয়েছে, সেগুলোকে আমরা অ্যাভয়েড করব এবং এখানে চেষ্টা করব যেখানে যেখানে ড্রোন ওড়ানোর পারমিশন নেই সেখানে সেখানে ড্রোন আমরা ওড়াবো না। এখানে কিন্তু ফটোগ্রাফি করার অনেক অনেক রেস্ট্রিকশান আছে, এই নিয়মগুলো আপনারা অতি অবশ্যই মেনে চলবেন। টেঙ্গা মার্কেট, ওয়েস্ট কামেং। আমরা টেঙ্গা মার্কেটে এসে পৌঁছে গেছি। মাছ বিক্রি হচ্ছে, সবজি, আনারস, তরমুজ, আপেল। দিরাঙে আমরা যে হোটেলে থাকবো সেই দিরাঙের হোটেলের চারপাশে কিচ্ছু নেই, একটা বিড়ি সিগারেটের দোকানও নেই। সেই কারণে এই টেঙ্গা মার্কেটে গাড়িগুলো দাঁড় করানো হয়েছে। কেউ যদি জলের বোতল নিতে চায় বা বিস্কুট অন্য কিছু কিনতে চায় তাহলে এই টেঙ্গা মার্কেটে তারা সব কিছু কিনে নেবে। এই টেঙ্গা বাজারে এঁচোড় কেনা হচ্ছে 60 টাকা কেজি, ঝিঙে সেটাও কিন্তু 60 টাকা কেজি, তার সাথে কুমড়ো, ক্যাপসিকাম, বেগুন, কি নেই, থরে থরে সাজানো রয়েছে, সবজি থরে থরে সাজানো রয়েছে। তরমুজ টেস্ট হচ্ছে, এটা 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 তরমুজের কি দেখছেন? এটা তরমুজটা লাল হবে কিনা ভেতরে সেটাই দেখা হচ্ছে। সেটা কি মানে এখানে কি টেস্ট করে, মানে নরম হলে? এটা যদি চাপলে অনুভব হবে যে এটা একটু বসে যাচ্ছে, একটু নরম 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 নরম, তাহলে ভেতরটা তাহলে মজে গেছে, লাল হবে। আচ্ছা, শিখিয়ে দিলাম কি করে লাল তরমুজ না কেটে চিনবেন। থ্যাংক ইউ। সবজি বাজার না, তার পাশে মুদিখানা, আর তার পাশে এখানে রয়েছে মাছ, মাংস, সমস্ত কিছু। ইয়ে কোন সা ফিস হ্যাঁ? পাকাস। দারুণ বাজার, দারুণ বাজার, যা চাইবেন সব পেয়ে যাবেন। আমার গাড়ি পাল্টে গেছে, এটা হচ্ছে কত নম্বর? 2 নম্বর? হ্যাঁ 2 নম্বর। এখন আমি 2 নম্বরই। আমাদের ওখানে কেনাকাটা চলছে, আমরা ততক্ষণে সামনে একটু এগিয়ে যাচ্ছি। এগিয়ে গিয়ে দুটো সাইট সিং আছে, একটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ, ওই যে সামনে দেখা যাচ্ছে হ্যাঙ্গিং ব্রিজটা, এখান থেকে দেখতে পাচ্ছি, ইয়ে হ্যাঙ্গিং ব্রিজ। আর হচ্ছে টেঙ্গা ওয়ার মেমোরিয়াল। এই যে বল অফ ফায়ার্স ডিভিশন যেটা দেখলেন, সেই বল অফ ফায়ার ডিভিশনই 1962 সালের চীন ভারতের যুদ্ধে যে বীর সেনানীরা তাদের আত্মবলিদান দিয়েছিল তাদের স্মরণার্থেই এটা তৈরি, এই বল অফ ফায়ার মিউজিয়াম। এই যে ট্যাঙ্ক, 62 যুদ্ধে যে ট্যাঙ্ক ব্যবহার হয়েছিল, এই যে বল অফ ফায়ার সেই ডিভিশনের সিম্বল সামনে রাখা রয়েছে। 24 সেপ্টেম্বর 2018 এই মিউজিয়ামটা আগে ছিল, সেটাকে রেনোভেশন করা হয়েছিল। ব্যাটল অফ বুমলা সেটাকে একটা মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আর একইভাবে এখানে ব্যাটল অফ নামকাচু, চু মানে নদী, সেই নামকাচু নদীর ধারে যে যুদ্ধটা চীনের সাথে হয়েছিল সেটা মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে এবং সেটার সম্বন্ধে বিস্তারিত লেখা রয়েছে এই ফলকটায়। একইভাবে ব্যাটল অফ বুমলা সম্বন্ধে বিস্তারিত লেখা রয়েছে এই ফলকটায়। এখানে বিভিন্ন রকম, যেমন সিয়াচেন, ঠান্ডাতে তারা যে ড্রেস ব্যবহার করে সেই ড্রেস সেটা এখানে ডিসপ্লে করা রয়েছে। এই অরুণাচলের পাহাড়েও প্রচুর বরফ পড়ে এবং সেই জন্য সেনাবাহিনীরা বরফের উপর দিয়ে চলাচলের জন্য ব্যবহার করে স্কি, তাদের ব্যবহার করা স্কি, আইস এক্স, এই সমস্ত এখানে ডিসপ্লে করা আছে। 1962 ভারত চীনের যে যুদ্ধ অনেকগুলো সেক্টরের মধ্যে হয়েছিল, তার মধ্যে তাওয়াং, বমডিলা, নামকাচু, কামেং, অনেকগুলো সেক্টরে 1962 সালের চীনের যুদ্ধ হয়েছিল। তার মধ্যে 3টে সেক্টরকে এখানে টোপোগ্রাফিক মডেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। সেই সময়কার যুদ্ধে যে ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছিল 62 সালের সেই ব্রিটিশ ট্যাঙ্ক, সেই ট্যাঙ্ক এখানে রয়েছে। এগুলো কিন্তু কোনো মডেল নয়, সেই সময়কার যে ট্যাঙ্ক, ব্রিটিশ ট্যাঙ্ক ভারতীয় সেনাবাহিনী সেই সময় ব্যবহার করত, সেই ট্যাঙ্ক, অরিজিনাল ট্যাঙ্ক এখনও কিন্তু এখানে রয়েছে। এই ওয়ার মিউজিয়াম এটা কিন্তু এদিক পর্যন্ত বিস্তৃত।
সুভেনির শপ রয়েছে, বিভিন্ন ধরনের জিনিস সেখানে রয়েছে এবং রিজনেবল প্রাইসে। ওয়ার মিউজিয়াম, বল অফ ফায়ার ওয়ার মিউজিয়াম থেকে আমরা এখন আবার গাড়িতে এসে উঠছি। এখন আর দেখানোর কিছু নেই, দেখার কিছু নেই, এখন সোজা পৌঁছে যাব আমাদের হোটেল। আমাদের হোটেল দিরাঙ্গে যে জায়গাটায়, সেখানে তার আশেপাশে কিন্তু কোনো কিছু নেই, সেই জন্য আমরা জলের বোতল ফোতল সব কিনে নিয়েছি। আর হোটেল থেকে জল পাওয়া যাবে, কিন্তু সেটা অনেক 50 টাকা করে জলের বোতল নেবে, সেই জন্য আমরা এখান থেকে জলের বোতল কিনে নিয়েছি। বল অফ ফায়ার মিউজিয়াম, এই মিউজিয়ামে কিন্তু একটা সুভেনির শপ আছে এবং সেখানে কেনাকাটা করার অনেক রকম জিনিস আছে, অনেক রকম জিনিস আছে। আমাদের এখানে দুটো গাড়ির লোকজন প্রচুর জিনিস কেনাকাটা করেছে। এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজও আছে, হ্যাঙ্গিং ব্রিজ পেরিয়ে এই নদীর ওপারে আপনি কামেং নদীর ওপারে যেতে পারেন, আমরা যাইনি। কি সুন্দর জায়গা, কি সুন্দর জায়গা। নদীটা সেই পেহেলগামের কথা মনে পড়ছে আমার। পেহেলগামে যেরকম লিডার নদী, এখানে সেরকম কামেং নদী বয়ে চলেছে। আহা, অপূর্ব অপূর্ব। রোদটা উঠেছে, আরও ঝলমল ঝলমল করছে। পাথরগুলো যেভাবে যেভাবে ঝুলে আছে, যে কোনো সময় খসে পড়লেই হলো। দিরাং 55 কিলোমিটার। এখানে যে রাস্তা দিয়ে আমাদের গাড়ি এখন চলেছে, কি অপূর্ব, কি দুর্দান্ত যে লাগছে। এই পাহাড়ে প্যাঁচ খেতে খেতে, পাট খেতে খেতে আমরা উপরে উঠবো, কিন্তু এখানে সিঁড়ি করা আছে, শর্টকাট একেবারে সোজা এখান থেকে ওই পর্যন্ত। এই যে এখানে শর্টকাট সিঁড়ি করা আছে। এইদিকে বমদিলা তাওয়া আর এইদিকে দিরাং। যে মেঘটা ছিল, এই মোড়টা ঘোরার সাথে সাথে এই মেঘটা কিন্তু কেটে গেল। এখানে কিন্তু আবার বেশ পরিষ্কার, বাইরে ভালো ঠান্ডা। এখানে কিন্তু আগুন জ্বালিয়ে আগুন পোয়াচ্ছে সব। বাইরে আর কিছু দেখা যাচ্ছে না, কিন্তু দূরে ছোট ছোট গ্রাম বা জনপদগুলো দেখা যাচ্ছে, সেখানে আলোগুলো জ্বলছে। দিরাং এখনও আসেনি, এখনও দিরাং প্রায় 7 কিলোমিটার, মানে আরও আধ ঘন্টার মতো লাগবে। এখানে একটা গেট আমাদের স্বাগত জানালো, ওয়েলকাম টু দিরাং জং। এটাই হচ্ছে দিরাং শহর, কিন্তু আমাদের যে হোটেল, সেই হোটেলটা কিন্তু প্রপার দিরাংয়ে নয়, দিরাং থেকে একেবারে বাইরে প্রকৃতির ভেতরে, তার আশেপাশে কিচ্ছু নেই। সেই কারণে আমরা খাবার জল পর্যন্ত এখান থেকে নিয়ে নিচ্ছি। এই দিরাংয়েও কিন্তু ভালো বাজার রয়েছে। টেং বাজার যেটা যতটা ভালো, তত বড় বাজার নয়, কিন্তু এখানেও সব সব পাওয়া যাচ্ছে। হোটেল পেমালিং দিরাং। দিরাঙ্গে আমাদের হোটেল পেমালিং, দারুণ রিসেপশন। এই হচ্ছে রিসেপশন, রুমের চাবি সব কিছু রেডি। এটা হচ্ছে রিসেপশনের সিটিং এরিয়া। এখানে রুম অ্যালটমেন্ট হচ্ছে, রুমের চাবিগুলো রাখা হয়েছে, উল্টো করে যে যেটা পাচ্ছে সেটা তুলে নিচ্ছে। এর লোকেশনটা কিন্তু দারুণ দারুণ। এখন রাত্রিবেলা বোঝা যাচ্ছে না, কিন্তু দিনের বেলায় দারুণ সুন্দর। এই হচ্ছে আমাদের রুম। বাহ, এটা পার্টিশন করা আছে, মানে বাইরের লোক যদি আসে তার সাথে বসে এখানে গল্প করা যাবে। এখানে লাগেজ র্যাক, এখানে খাওয়ার জন্য আলাদা করে একটা টেবিল, ডাইনিং টেবিল। এটা হচ্ছে কিং সাইজ বেড, ওয়ার্ডরোব। আচ্ছা, এটা যেহেতু কাঠের, উপরটা এরকম বরফ পড়ে এইসব জায়গায়, সেই জন্য এটা এরকম চিলেকোঠা টাইপের করা। এটা হচ্ছে বাথরুম। বাহ, বাথরুমটাও খুব সুন্দর। এটা হচ্ছে বেসিন, সব কিছু আছে, দুটো টাওয়েল দেওয়া আছে, বেশ
ভালো, মানে দিরাংয়ের মতো জায়গায় এরকম একটা রুম, এখানে একটা দরজা রয়েছে। ও পুরো দিরাং শহরটাকে, নিচের দিরাং শহরটাকে দেখা যাচ্ছে, একটা ব্যালকনিও আছে। আরে বাহ, আরে বাহ, লাভলি, দারুণ ভিউ, দারুণ ভিউ, দারুণ রুম। এই দিরাংয়ে হোটেল পেমালিংয়ে এরকম রুম দেখে আমি তো জিজ্ঞেস করলাম যে এই হোটেলের সমস্ত রুমই কি এরকম? তো ওনারা বলে না, এখানে 3টে ক্যাটাগরি রুম হচ্ছে, একটা বেস ক্যাটাগরি, একটা স্ট্যান্ডার্ড ক্যাটাগরি, আর একটা হচ্ছে এই স্যুট। এই স্যুট যেটা রয়েছে সেটা এরকম 4টে স্যুট আছে, আর বাকি হচ্ছে স্ট্যান্ডার্ড ক্যাটাগরি। তো বলো আমাদের যে গ্রুপ এসেছে এই গ্রুপকে বেস ক্যাটাগরি কাউকেই দেওয়া হয়নি, আইদার স্ট্যান্ডার্ড ক্যাটাগরি অর স্যুট। মানে একটা স্যুট আমরা পেয়েছি, লটারি তো হয়েছে, লটারিতে একটা স্যুট আমরা পেয়েছি, আর 3টে স্যুট অন্য কোনো 3টে ফ্যামিলি পেয়েছে। রুমে এসে পৌঁছেছি, এখনও ফ্রেশ হয়নি, তার আগেই কিন্তু রুমে ঠকঠক, এবং এসে গেছে ডিমের চপ আর চা। দারুণ হয়েছে। রুমে এসেছি, রিসর্টটা ভালো করে ঘুরে দেখার হয়নি। রিসর্টটা কিন্তু বিরাট বড়, বিরাট বড়। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আচ্ছা, রাতের খাবারটা দেখিয়ে দিই আপনাদের। এটা হচ্ছে রুটি, আর তার সাথে এটা হচ্ছে আলু, ঢ্যাঁড়স, এই সব কিছু, একটা মিক্সড ভেজ। চিকেন, কত চিকেন দিয়েছে, আমি বললাম তুলে নিয়ে যাও, এত চিকেন খাওয়া যায়? আমাদের 9 রাত 10 দিনের অরুণাচল ভ্রমণের গৌহাটি থেকে গৌহাটি ট্যুর প্ল্যানটা সংক্ষেপে আপনাদের জানিয়ে দিই। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ রুট ম্যাপ। হাওড়া থেকে সরাইঘাট এক্সপ্রেস ধরে আমরা প্রথমে যাব গৌহাটি। গৌহাটিতে কামাখ্যা মন্দির দর্শন করে প্রথম রাত্রিবাস গৌহাটি। দ্বিতীয় দিন গৌহাটি থেকে আসাম অরুণাচল বর্ডারে ভালুকপং পৌঁছে সেখানেই রাত্রিবাস। তৃতীয় দিন ভালুকপং থেকে দিরাং পৌঁছে সেখানে রাত্রিবাস। চতুর্থ দিন দিরাং সাইট সিইং করে দিরাংয়েই রাত্রিবাস। পঞ্চম দিন দিরাং থেকে সেলা টানেল হয়ে তাওয়াং পৌঁছে সেখানে রাত্রিবাস। ষষ্ঠ দিনে তাওয়াং থেকে বুমলা পাস, মাদুরি লেক দেখে তাওয়াংয়ে রাত্রিবাস। সপ্তম দিনে তাওয়াং লোকাল সাইট সিইং করে তাওয়াংয়ে রাত্রিবাস। অষ্টম দিনে তাওয়াং থেকে সেলা পাস হয়ে বোমডিলা পৌঁছে সেখানে রাত্রিবাস। নবম দিনে বোমডিলা থেকে কাজিরাঙ্গা পৌঁছে সেখানে রাত্রিবাস। শেষ দিন সকালে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে সাফারি করে গুয়াহাটি স্টেশনে পৌঁছে রাত 11:15 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে পরের দিন বিকেলে কলকাতা ফেরা।